আমন্ত্রণ নিউজ 24 রাত 10টা সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে সালেজুর চৌধুরী এবং আমি তাবাসসুম আহমেদ। দেখছিলেন শিরোনাম। চলে যাচ্ছে পুরো সংবাদে। 7 দিনের কঠোর বিধিনিষেধের প্রথম দিনে রীতিমতো ফাঁকা রাজধানী ঢাকা। চলছে না বাস, সিএনজি, মোটরসাইকেল। তবে গলি থেকে সড়ক জুড়ে রিকশার দাপট বেড়েছে কয়েক গুণ। কর্মীদের যাতায়াতের নিজস্ব পরিবহনের শর্ত থাকলেও তা বেশিরভাগ শিল্প প্রতিষ্ঠান না মানায় ভোগান্তিতে পড়েন শ্রমিকরা। দীর্ঘ পথ হেঁটে যেতে হয় কর্মস্থলে। আরফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। 7 দিনের কঠোর বিধিনিষেধের প্রথম দিন। আগের সীমিত সর্বাত্মক সহ আরো বাহারি নামের বিধিনিষেধের অভিজ্ঞতা নিয়ে যারা বৃহস্পতিবার সকালে রাস্তায় বেরিয়েছিল তাদের কাছে বহুদিন পর ঢাকা ছিল অপরিচিত। মোড়ে মোড়ে পুলিশের তল্লাশি, ফাঁকা সড়ক, যানবাহন সংকটে অতি প্রয়োজনে বের হওয়া নগরবাসীকে পড়তে হয় বিড়ম্বনায়। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন বিভিন্ন শিল্প কারখানার কর্মীরা। এত টাকা দিয়ে আমাদের প্রতিদিন আসা যাওয়া সম্ভব না। আমরা তো নিম্নমানে আয় কাজ করি। ঘর ভাড়া আছে, খাবার আছে, ছেলে সন্তান আছে, ঘরে বসে থাকা তার কিছু করা যায় না। বড় লোকের গাড়ি চলে, সবার গাড়ি চলে, কিন্তু আমাদের গাড়ি কেন বন্ধ করে দিল? মানুষের পেটে যদি ভাত না থাকে, লকডাউনে আসলে মানুষের দারিদ্র ক্ষুধায় যদি হয় তো লকডাউন মানুষ মৃত্যুকে বরণ করতে বাধ্য হয়। অপ্রয়োজনে ঘোরাফেরা বন্ধে রাজধানীর যাত্রাবাড়ি, মগবাজার, গুলশান সহ রাজধানীর সব সড়কে যান্ত্রিক যানবাহনকে পুলিশের তল্লাশির মুখে পড়তে হলেও রিকশার আরোহী আর পথচারীরা ছিলেন ধরাছোঁয়ার বাহিরে। এই সুযোগে অনেকে রাস্তায় বের হন লকডাউন দেখতে। লকডাউন চলে আর কি, সেই ধরনের আর কি। এটা কি দেখার বিষয় না, কি দেখলেন? দেখলাম গাড়ি টুড়ি চলে কিনা। জেনারেটর বন্ধ হয়ে গেছে, আমি মোবিলের জন্য ঘুরতেছি পাম্পে। ম্যাডাম আসবে আমেরিকা থেকে, তাই এয়ারপোর্ট যাইতে হবে। সড়কে মানুষের উপস্থিতি কম থাকলেও গলিপথে ছিল ভিন্ন চিত্র। আরফিন শাকিল, নিউজ 24, ঢাকা। অতি উৎসাহে লকডাউন দেখতে বের হয়ে 550 মানুষকে আটক হলো। গুনেছে আর্থিক জরিমানাও। আবার জেলেও গেছেন বেশ কিছু মানুষ। করোনা ভাইরাস প্রাদুর্ভাব কমাতে সরকার ঘোষিত লকডাউনের প্রথম দিন রাজধানীতে দেখা গেল এমনই সব চিত্র। এদিন রাজধানী জুড়ে দেখা যায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র্যাব, সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যান চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি মানুষকে সচেতন করার কাজ করেছেন। নাইমাল জিকো জানাচ্ছেন বিস্তারিত। করোনা মহামারীর প্রাদুর্ভাব কমাতে সরকার ঘোষিত লকডাউনের প্রথম দিনে রাজধানী জুড়ে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান। প্রায় প্রতিটি সড়কে দেখা গেল পুলিশের চেকপোস্ট। লকডাউন বাস্তবায়নে সড়কে সড়কে অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। তবে সরকারের বিধিনিষেধ উপেক্ষা করে এদিনও নানা অজুহাতে মানুষকে দেখা যায় রাস্তায় বের হতে। গাড়ি নিয়ে যাইতে আসি, যেমন তো কিছু পাই না, এই জন্য নিজের গাড়ি ভাড়া চালাই। মালিক বলছে যে আপনার ব্যবস্থা চলে আসবেন। একটু প্রবলেম আছে আর কি, প্রবলেম যাওয়া লাগছে আর কি। এটা তো 1 সপ্তাহ বন্ধ, এটা আমরা জানি। তাও আমরা আজকে দেখতে যাব, আর 7 দিনের ভিতরে আর বের হবো না আশা করি। আর বের হবো না স্যার, সরি, আর বের হবো না। বিনা প্রয়োজনে রাস্তায় বের হওয়া মানুষদের আইনের আওতায় আনে আইন প্রয়োগকারী সংস্থাগুলো। করা হয় জরিমানা, গ্রেফতার করে সতর্ক করা হয় বেশ কয়েকজনকে। যদি দেখি যে আসলে তার জরুরি, কিন্তু সে কোনো জরুরি সেবার সাথে জরুরি তো না, তাকে আমরা ঘুরিয়ে দিচ্ছি। আর যদি দেখেছে এমনি অপ্রয়োজনে এমনি অতি উৎসাহে ঘুরতে বের হয়েছে, তাহলে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। মানুষের মুভমেন্ট, তিনি কেন বের হয়েছেন তাকে চেকিং করা, এটা ম্যাজিস্ট্রেট উনি নিজেই করছেন। আমরা মূলত তাকে সাহায্য সহযোগিতা করছি। হসপিটাল সার্ভিস বা বাইরে যারা যাবেন এমন কিছু আনঅ্যাভয়েডেবল বিষয় ছাড়া যারা সন্তোষজনক জবাব দিতে পারছে না তাদেরকে কিন্তু আইনের আওতায় আনা হচ্ছে। সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে জায়গায় জায়গায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাশাপাশি নিয়ন্ত্রণ করা হচ্ছে যান চলাচল। বিনা প্রয়োজনে যারাই ঘর থেকে বের হচ্ছেন তাদেরই নিয়ে আসা হচ্ছে আর্থিক জরিমানার আওতায়। এরপরও মানুষ যদি সচেতন না হন তাহলে কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে আইন প্রয়োগকারী সংস্থাগুলো। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। লকডাউনের খবর জানাতে এবারে রাজধানীর গাবতলী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্লাবন রহমান। প্লাবন, লকডাউনের রাজধানীর রাতের চিত্র কেমন দেখছেন? রাজধানীর রাতের চিত্র আসলে অনেক ফাঁকা, এক কথা যদি বলতে চাই। এবং প্রথম দিনের যে কঠোর লকডাউন সেটি অনেকটা কার্যকরভাবেই হয়েছে বলে মনে হয়। এবং যারা সাধারণ মানুষ তারাও অনেকটা সাধুবাদ জানাচ্ছেন, বিশেষ করে যারা
নিম্নবিত্ত মানুষ দিন আনে দিন খায়, তাদের জন্য একটা কষ্টকর দিনই গেল, কারণ কাজ অনেকটা কম। বিশেষ করে যারা রিক্সা চালক আছেন তারাও খুব বেশি ভাড়া পাননি, বিশেষ করে যেহেতু অফিস আদালত সবই বন্ধ, দোকানপাট বন্ধ, শপিং মল বন্ধ, সেই জায়গায় তাদের একরকম আর্থিক সংকট তৈরি হয়েছে। আমি এখন গাবতলীতে আছি, একটু দেখাতে চাই গাবতলীর এমন চিত্র হয়তো বিগত বেশ কয়েকদিন আসলে মানুষ দেখেননি। এই রাতে অনেকটা জমজমাট থাকে গাবতলী, দেখাতে চাই একেবারেই একটা বাসও ছেড়ে যায়নি, আমরা এই রাস্তায়ও আসলে কোনো বাস দেখিনি। সেই জায়গা থেকে অনেকটা কঠোর লকডাউন বলতেই হবে। এবং বিকাল থেকে আমরা বাইরে আছি, এই তথ্য সংগ্রহ করছি, বোঝার চেষ্টা করছি কেমন লকডাউন হচ্ছে। বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ আছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন, সবাই তাদের দায়িত্ব পালন করছেন। এবং একটু কথা বলতেই চাই, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও বেশ কঠোর, কারণ যারা বের হয়েছেন পথে, অনেকে মনে করছেন যে অনেক মানুষ পথে বের হয়েছেন নানা কারণে অকারণে, কিন্তু ঢাকা শহরে মানুষ 2 কোটি, সেটিও হিসাব করা উচিত। বিগত কয়েকদিন যে তথাকথিত লকডাউন, অফিস আদালত, সরকারি অফিস খোলা, সরকারি বেসরকারি অফিস খোলা রেখে যে লকডাউন হয়েছে, সেই তুলনায় আজকে অনেক মানুষ কম রাস্তায়। একটু উদাহরণ দিলে বিষয়টি আরও পরিষ্কার হবে। আমরা যেহেতু বাইরে আছি, বিকাল থেকে একটু চা খাওয়ার চেষ্টা করেছিলাম, খুঁজছিলাম আসলে কোথায় চা খাওয়া যায়। সেই চা খাওয়ার দোকানও খুঁজে পাওয়া কঠিন হয়েছে, অন্তত চা খেতে পারিনি। তো একটু উদাহরণ দেখেই বুঝতে পারেন যে অলিগলির মোড়ে চার দোকানের অভাব নেই ঢাকা শহরে। তো সেই জায়গা থেকে নিশ্চয়ই সহজ হচ্ছে বিষয়টি বোঝা কেমন লকডাউন আসলে পালিত হচ্ছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আজকে একটা বিষয় বলেছেন, আজকে প্রথম দিন অনেককেই তারা বোঝানোর চেষ্টা করেছেন যে তারা যাতে ঘরে থাকেন। করোনার অবস্থা বেশ খারাপ, 143 জন গত 24 ঘন্টায় মারা গেছে, বাংলাদেশের রেকর্ড। সেই জায়গা থেকে যাদের সামর্থ্য আছে একেবারেই ঘরে থাকার, তারা যাতে নিশ্চয়ই ঘরে থাকেন। আগামী কয়েকদিন এই লকডাউন আরও কঠোর হবে, কাউকে তারা ন্যূনতম ছাড় দেবেন না বলেই তারা জানিয়েছেন। তো মোটামুটি এই ছিল আমার কাছে গাবতলী থেকে। আগামী কয়েকদিনের যে লকডাউন, এটি যদি আরও দীর্ঘায়িত হয়, সেক্ষেত্রে গরিব মানুষ খাবারের সংস্থান চেয়েছেন সরকারের কাছে, প্রশাসনের কাছে, জনপ্রতিনিধিদের কাছে। এই দাবিটুকু যদি তারা যদি নিশ্চিত হন তাদের খাবারের সংস্থানের জায়গাটায়, তারা এই লকডাউনের জায়গাটাই সরকারকে আরও বেশি সহযোগিতা করতে পারবেন। করোনা প্রতিরোধে আরও তখন কার্যকরী পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। তো এই ছিল মোটামুটি আমার কাছে গাবতলী থেকে এই রাতে সবশেষ খবর রাজধানীর লকডাউনের। প্লাবন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। লকডাউনে রাজধানীর রাতের চিত্রের খবর জানাচ্ছিলাম আমাদের সহকর্মী প্লাবন রহমান। করোনা রোধে কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আহ্বায়ক করা হয়েছে অতিরিক্ত সচিব রফিকুল ইসলামকে। এই সেল করোনার বিস্তার রোধ করতে বিধিনিষেধ বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কার্যক্রম সমন্বয় করবে, মাঠ পর্যায়েও যোগাযোগ অব্যাহত রাখবে। এছাড়া সার্বিক পরিস্থিতি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করবে এই কমিটি। এবারে জানাবো দেশে করোনা পরিস্থিতির খবর। দেশে করোনায় আক্রান্ত হয়ে 24 ঘন্টায় রেকর্ড 143 জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন 8301 জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। তারও জানানো হয়, দেশে করোনাতে এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন 9,21,559 জন। এদের মধ্যে মারা গেছেন 14,646 জন। একদিনে করোনামুক্ত 4,663 জন সহ মোট সুস্থ হয়েছেন 8,20,913 জন। 24 ঘন্টায় করোনা রোগী শনাক্তের হার 25.90%। উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার বেড়েই চলেছে। 24 ঘন্টায় 7 জেলায় করোনায় প্রাণ হারিয়েছেন 80 জন। এর মধ্যে রাজশাহীতে 22 জন, খুলনায় 10, নওগাঁয় 5 জন, সাতক্ষীরায় 14 জন, কুষ্টিয়ায় 8 জন, চট্টগ্রামে 5, বগুড়ায় 5 ও টাঙ্গাইলে 16 জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ রোধে সারা দেশেই আজ থেকে শুরু হয়েছে কঠোর লকডাউন। এদিকে সীমান্তবর্তী হাসপাতালগুলোয় রোগীর চাপ বেড়েছে কয়েক গুণ। শয্যা সংকট দেখা দেওয়ায় মেঝেতেও চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন অনেকে। হঠাৎ করে অতিরিক্ত রোগীর ভর্তি হওয়ায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। খুলনা মেডিকেল কলেজের RT-PCR ল্যাব দূষণ দেখা দেয় সেখানকার করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানান, বুধবার প্রায় 550 নমুনা পরীক্ষার পর দেখা যায় সবাই পজিটিভ। পরীক্ষা নিরীক্ষা করে ল্যাবে দূষণ ধরা পড়ে। এ কারণে বৃহস্পতিবার থেকে 3 দিনের জন্য ল্যাবটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই 3 দিন চিকিৎসার জন্য জরুরি প্রয়োজনে খুলনা বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পরীক্ষা করা যাবে।
শুক্রবার রাতে দেশে পৌঁছাবে মডার্নার 12 লাখ টিকা, এমনটাই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। এক ভিডিও বার্তায় মন্ত্রী জানান, একদিন চীনের সিনোফার্মের আরও 11 লাখ টিকাও আসবে বাংলাদেশে। এছাড়া শনিবার মডার্নার আরও 13 লাখ টিকা ও সিনোফার্মের 9 লক্ষ টিকা দেশে আসবে। সব মিলিয়ে মডার্না ও সিনোফার্ম মিলিয়ে 45 লাখ টিকা দেশে আসলে টিকা প্রয়োগ কার্যক্রম জোরদার করা হবে। আগামীকাল রাত 11:30টার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মডার্নার 12 লক্ষ টিকা পৌঁছাবে, আমরা গ্রহণ করব। এবং ওই রাত্রি 12:30টার দিকে সিনোফার্মের 11 লক্ষ টিকা পৌঁছাবে, আমরা সেটাও গ্রহণ করব। পরের দিন অর্থাৎ 3 তারিখে মডার্নার আরও 13 লক্ষ টিকা রাত 8:30টায় পৌঁছাবে এবং সিনোফার্মের আরও 9 লক্ষ টিকা সকাল 5টার দিকে পৌঁছাবে। রাজধানীর 7টি কেন্দ্রে কুয়েত ও সৌদি প্রবাসীদের টিকা দেওয়া শুরু হয়েছে। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বৃহস্পতিবার প্রবাসীদের টিকা কর্মসূচির উদ্বোধন করেন প্রবাসী কল্যাণমন্ত্রী। এ সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রবাসীরা ভ্যাকসিন না পেয়ে বিক্ষোভ শুরু করলে তাদের শান্ত করেন প্রবাসী কল্যাণ সচিব। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, রেজিস্ট্রেশন ছাড়া কেউই টিকা পাবে না। বিস্তারিত জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। অনেকটা অগোছালোভাবেই রাজধানীর 7টি কেন্দ্রে শুরু হলো ফাইজারের টিকাদান কর্মসূচি। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এই কর্মসূচির উদ্বোধনের খবর পেয়ে লকডাউন উপেক্ষা করেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসেন অসংখ্য প্রবাসী। প্রবাসী কল্যাণ মন্ত্রী সেখানে পৌঁছা মাত্রই তারা শুরু করেন হট্টগোল। তাদের অভিযোগ, ভিসার মেয়াদ শেষ পর্যায়ে থাকলেও টিকা পাচ্ছেন না তারা। টিকা না পেয়ে বিমানের টিকিট বাতিল করতে হয়েছে কারো কারো। ঘোষণা শুন না, এখানে আসছি টিকা দেওয়ার জন্য, এখন বলে যে আমরা নাকি টিকা দেওয়া হবে না। মন্ত্রীর বিয়ে বলতেছে যে তোমরা কার জোরে আসছো, আমরা কি করে কার জোরে আসলাম? ছিলাম এয়ারপোর্ট থেকে ঘোরাই দিছে। হ্যাঁ, আমার ফ্লাইট ছিল সৌদি আরবে দাম্মাম। মন্ত্রী জানান, আজ শুধুমাত্র প্রতীকে উদ্বোধন করা হলো, অনলাইনে নিবন্ধন ছাড়া কেউই টিকা নিতে পারবেন না। আর সচিব জানান, অনলাইনে সার্টিফিকেট আপলোড ও ডাটাবেজ না থাকলে তা প্রবাসীদের জন্য কোনো কাজে আসবে না। বিকজ পাসপোর্ট নিয়ে এখানে আসলে এটা কিন্তু হবে না, এটা কিন্তু রেজিস্ট্রেশনের মাধ্যমেই হবে। অ্যাপ সীমিত আকারে চালু হয়েছে, কিন্তু সবার জন্য এখনো চালু হয়নি। এটা বোধহয় ওই রোববার সোমবার দিকেই চালু হবে। প্রত্যেকে ইচ এন্ড এভরিবডি প্রত্যেককেই বিএমইডি রেজিস্ট্রেশন করতে হবে, কারণ এখানে ম্যানুয়াল কোনো সিস্টেম আপাতত আমাদের নাই। কিভাবে আমাদের সমস্ত 53টা টিটিসির কথা আমাদের ডিজি বলেছেন, আমাদের ডেমোর কথা বলেছেন, এইগুলোকে কিভাবে খোলা রাখা যায় সেই ব্যবস্থা আমরা করব। ফাইজারের টিকা পেতে দেশের বিভিন্ন জেলায় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর 54টি কার্যালয়ে শুক্রবার সকাল 9টা থেকে নাম নিবন্ধন শুরু হচ্ছে। নাম নিবন্ধনের পর সুরক্ষা অথবা আমি প্রবাসী অ্যাপে রেজিস্ট্রেশন করলেই টিকা দেওয়ার সময় ও রেজিস্ট্রেশন কার্ড পাওয়া যাবে। মোট 53টি জায়গায় আমাদের রেজিস্ট্রেশনের ব্যবস্থা আছে এবং অনলাইনে আমি প্রবাসীদের রেজিস্ট্রেশনের ব্যবস্থা আছে। রাজধানীর শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল, সোহরাওয়ার্দী মেডিকেল, স্যার সলিমুল্লাহ মেডিকেল, মুগদা মেডিকেল কলেজ, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলজি ইনস্টিটিউট ও হাসপাতাল কেন্দ্রে ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। দেশের দরিদ্র জনগোষ্ঠীকে বিনামূল্যে করোনার নমুনা পরীক্ষা করার জন্য নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক উপসচিবের সই করা অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, সারা দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় এর শনাক্ত পরীক্ষার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। আর পরীক্ষার ফি প্রদান করে দরিদ্র জনগোষ্ঠীর একই পরিবারের একাধিক সদস্যদের করোনা পরীক্ষা কষ্টকর হয়ে যাচ্ছে। এ অবস্থায় করোনা প্রতিরোধ ও মোকাবেলায় দেশের দরিদ্র জনগণের করোনার নমুনা পরীক্ষা শুধু জুলাই মাসের জন্য বিনামূল্যে করার বিষয়ে সব সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। দর্শক, আমরা একটা বিরতি নিচ্ছি। আরেকবার স্বাগত। দেখছেন নিউজ 24 রাত 10টা সংবাদ।
জঙ্গি দমনে ব্যাপক অভিযানের কারণে জঙ্গিরা দুর্বল হয়ে পড়লেও এখনো দেশ থেকে জঙ্গিবাদের মূল উৎপাটন সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে হলি আর্টিজান হামলার 5 বছর পূর্তিতে নিহত 2 পুলিশ কর্মকর্তার প্রতি শ্রদ্ধা জানানোর পর র্যাব মহাপরিচালক ও ডিএমপি কমিশনার আরও বলেন, কৌশল বদলে অনলাইনে সংঘবদ্ধ হওয়ার জঙ্গিদের তৎপরতাও কঠোর নজরদারিতে রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার। 2016 সালের 1 জুলাই রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় ঘটেছিল নৃশংস ঘটনা। ওই হামলায় বিদেশি নাগরিক সহ প্রাণ হারান 20 জন। এরপর দেশে জঙ্গি দমনে সরকারের জিরো টলারেন্স নীতির কঠোর বাস্তবায়নে জঙ্গি গোষ্ঠী কোণঠাসা হয়ে পড়ে, তবে থেমে নেই তাদের কার্যক্রম। বৃহস্পতিবার হলি আর্টিজান ট্র্যাজেডির 5 বছর পূর্তিতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে এমনটাই জানালেন আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। জঙ্গিদের বাংলাদেশে যে অবস্থা, আমরা ইতিমধ্যে বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রীর জঙ্গিবাদের বিরুদ্ধে যে জিরো টলারেন্সের নীতি, এই নীতির ভিত্তিতে আমরা সকল আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা একযুগে দায়িত্ব পালন করছি। সারা বিশ্বে তারা মানে নেট ভিত্তিক হয়ে গেছে। আসলে তারা আমাদের যে সাইবার ওয়ার্ল্ড আছে, সাইবার ওয়ার্ল্ডের মাধ্যমে তাদের প্রচার প্রচারণা চালাচ্ছে। এটার মাধ্যমেই তারা রিক্রুট করার চেষ্টা করছে। ডিএমপি মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট প্রধান বলেন, হলি আর্টিজানের পর 23 হাই রিস্ক অপারেশনে 63 জঙ্গি নিহত হয়েছে। নাশকতার পরিকল্পনাকারী বা যারা সরাসরি এরকম নাশকতা অংশগ্রহণ করেছে, ইতিমধ্যে তাদের সকলকে আমি বলবো গ্রেপ্তার করা হয়েছে, আইনের আওতায় আনা হয়েছে এবং তারাও তাদের দায় স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এদিকে কঠোর বিধিনিষেধ শুরু হওয়ার আগেই বুধবার ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো, ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াটা, মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার ও ভারতের হাই কমিশনার বিক্রম দোরাই স্বামী সহ কয়েকটি দেশের কূটনীতিকেরা হলি আর্টিজানে গিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। বিটুমিন উৎপাদনে 26% কর, এ যেন এক দেশে দুই নিয়ম। বাস্তবতা এই যে উৎপাদনে করের বোঝা আর আমদানিতে বিশাল ছাড়। এই বৈষম্য নিয়ে ব্যবসায়ীরা বলছেন, সরকারের শুল্ক নীতি আমদানিকারকদের উৎসাহিত করলেও নিরুৎসাহিত হচ্ছেন দেশীয় উৎপাদকরা। বিশেষজ্ঞরা বলছেন, এমন নীতির ফলে দেশীয় শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে, ঝুঁকিতে পড়ছেন এই খাতে বিনিয়োগকারীরা। এই বাস্তবতায় শিল্পমন্ত্রী বলেন, বিটুমিন সহ দেশীয় শিল্প খাতকে সুরক্ষা দিতে হবে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে বড় বড় সড়ক মহাসড়ক নির্মাণের মাধ্যমে। আর এসব সড়ক তৈরিতে অতি প্রয়োজনীয় উপকরণ বিটুমিন। একসময় আমদানি নির্ভর হলেও এখন দেশি উৎপাদন হচ্ছে বিশ্বমানের বিটুমিন। বহু লোকের কর্মসংস্থান তৈরি করা এই খাতে উঠেছে নানা বৈষম্যের অভিযোগ। তথ্য বলছে, বড় বিনিয়োগ করে যারা বিটুমিন দেশে উৎপাদন করছেন তাদেরকে সর্বোচ্চ 26% পর্যন্ত কর দিতে হচ্ছে, অথচ যারা আমদানি করছেন তাদের করের পরিমাণ ঢের কম। বিটুমিনের কাঁচামাল আমদানিতে 15% ভ্যাট ধরা হলেও পরিশোধিত বিটুমিনে নামমাত্র ভ্যাট আছে। সব মিলে বিটুমিনের কাঁচামালে টন প্রতি $570 খরচ হলেও যারা বিটুমিন আমদানি করছেন তাদের খরচ হচ্ছে $260। সব মিলিয়ে দেশীয় উৎপাদকরা বড় বৈষম্যের শিকার। যে বিটুমিন খাতে যে সমস্ত শিল্প উৎপাদনকারী আছেন, ভ্যাট নিবন্ধিত, তাদের প্রত্যেকটা আমদানিকৃত উপাদানের ক্ষেত্রে যে 3% বা 5% উপরে যে সমস্ত মূল্য ট্যাক্স আছে, সেগুলি হতে তাদেরকে অব্যাহতি দেওয়া হবে। ট্রেড লেভেল ফিল্ডে না আনলে তো দেশীয় শিল্প ঠিকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশীয় শিল্প সুরক্ষায় নজর দেওয়ার কথা বলেছেন। আগামী অর্থ বছরের বাজেটেও দেশীয় শিল্প বিকাশে নানা নীতি সহায়তার কথা বলা হয়েছে। অথচ বিটুমিন নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের এই নীতির কারণে বিপাকে পড়েছেন উৎপাদকরা। রাজস্ব বোর্ডের সাবেক সদস্য ফরিদউদ্দিন মনে করেন, দ্রুত এই দ্বিমুখী নীতির পরিবর্তন জরুরি। এটা তো বৈষম্য, ডিসক্রিমিনেশন এগেইনস্ট ডোমেস্টিক ইন্ডাস্ট্রি প্রোটেকশন, ডোমেস্টিক ইনভেস্টমেন্টের এগেইনস্টে, ব্যবসার এগেইনস্টে। সেটা সরকারের পলিসি না। সরকারের পলিসি হচ্ছে ডোমেস্টিক ইন্ডাস্ট্রিকে, ডোমেস্টিক ইনভেস্টমেন্টকে প্রোটেক্ট করা। এটা সরকারের ঘোষিত নীতি। মাননীয় প্রধানমন্ত্রী বারবার একই কথা বলছে। টিআইবির নির্বাহী পরিচালক বলছেন, আমদানিকারকদের চাপে দেশীয় শিল্প উদ্যোগ ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা সেটি খতিয়ে দেখতে হবে। উল্টো হওয়ার কথা ছিল, আমি তো স্ববিরোধী বলে মনে করি। যারা আমদানিকারক তারা তাদের প্রভাবে প্রভাবিত হয়ে সরকার এই সিদ্ধান্তটা নিল। সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে শিল্পমন্ত্রী বলছেন, দেশীয় শিল্প সুরক্ষায় অগ্রাধিকার হওয়া উচিত।
দেশীয় শিল্পকে প্রোটেকশন দেওয়া উচিত, এটি আমার কথা। সব দেশীয় শিল্পকে প্রোটেকশন দেওয়া উচিত। আমদানি করা নিম্নমানের বিটুমিনের মান নিয়ে প্রশ্ন উঠেছে সরকারি সংস্থাগুলোর পক্ষ থেকেই। এটি ব্যবহারে দ্রুত নষ্ট হচ্ছে রাস্তাঘাট, বাড়ছে সংস্কার ব্যয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাতভর ভারী বৃষ্টিপাতে ডুবে গেছে চট্টগ্রামের বিভিন্ন এলাকা। আগ্রাবাদের মা ও শিশু হাসপাতাল ও গোটা এলাকায় কোথাও কোমর পানি, আবার কোথাও হাঁটু পানি। চরম দুর্ভোগে রোগী, স্বজন ও স্বাস্থ্যকর্মীরা। বৃষ্টিতে সড়কেও সৃষ্টি হয়েছে খানাখন্দ। চট্টগ্রাম থেকে আহাদুল বাবুর ছবিতে শেখ জায়েদের রিপোর্ট। এটি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের চিত্র। টানা বৃষ্টিপাত ও জোয়ারের পানিতে তলিয়ে গেছে নিচতলা। চরম দুর্ভোগ সেবা নিতে আসা মানুষের। আমি আমার মেয়েকে নিয়ে আসছি আজকে 5 দিন আমাদেরকে লাস্টে এখানে বসে বসে রাত কাটাইতে হয়েছে। একটা রুগী নিয়ে আসলে তাও নিয়ে যেতে পারতেছে না। রুগীকে দেখতে আসা, রুগীর সেবা করা যারা সাথে আছে তারাও অসুস্থ হয়ে পড়তেছে। শুধু হাসপাতাল নয়, আগ্রাবাদ, হালিশহর, 2 নম্বর গেট, বহদ্দারহাট সহ বিভিন্ন এলাকায় থই থই বৃষ্টির পানি। এর সাথে যুক্ত হয়েছে সমুদ্র জোয়ারের পানি। চলে আবার জোয়ারের পানি যদি একসাথে আসে তাহলে এখানে ওভার আসে। 6 মাস ধরে এরকম একই অবস্থা ভুগছে। বৃষ্টি হলে পানি বাড়ে যায়, নিচের থেকে নামতে পারি না। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের মেয়াদ বেড়েছে আরো 1 বছর। কাজ শেষ না হওয়া পর্যন্ত এই দুর্ভোগ থাকবেই বলছে সিডিএ। আর এমন বৃষ্টি থাকতে পারে আরো 2 দিন বলছে আবহাওয়া অধিদপ্তর। এই প্রজেক্টটা আগামী 2 বছরের মধ্যে শেষ করা টার্গেট আমাদের। এই দুটো প্রজেক্ট যদি আগামী 2 বছরের মধ্যে আমরা শেষ করতে পারি তাহলে জনগণ এটা বিরাট একটা সুফল পাবে। গত পরশুদিন থেকে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের আধিক্য থেকে আরম্ভ হয়েছে এই পশ্চিমা লঘুচাপের প্রভাব, যেটা গতকাল মধ্য অঞ্চলে ছিল। আজকে দক্ষিণাঞ্চল অর্থাৎ চট্টগ্রাম অঞ্চলে বেশি বৃষ্টিপাত হয়েছে। এই প্রবণতা আগামী 72 ঘন্টার মধ্যে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির কারণে বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে খানাখন্দের, যেটি ভোগান্তি আরও বাড়িয়েছে নগরবাসীর। শেখ জায়েদ, নিউজ 24, চট্টগ্রাম। মগবাজারের বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ঘটনায় নিহতের সংখ্যা 11 জনে দাঁড়িয়েছে। শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর 2:15টার দিকে আহত রাসেল মারা গেছেন। এর আগে বৃহস্পতিবার ভোরে মারা যান 35 বছর বয়সী ভ্যান চালক নুরুন নবী। আজ 1 জুলাই শতবর্ষ পূর্ণ করল ঢাকা বিশ্ববিদ্যালয়। শিক্ষা, গবেষণা, রাজনীতি কিংবা আন্দোলন সংগ্রাম সবকিছুতেই দেশের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে প্রতিষ্ঠানটি। শিক্ষাবিদরা বলছেন, প্রতিষ্ঠার শতবর্ষে হাজারো অর্জন এই প্রতিষ্ঠানের, কিন্তু ব্যক্তি স্বার্থ, অনিয়ম এবং ছাত্র শিক্ষক রাজনীতিতে দলীয় রাজনীতির প্রভাব বিশ্ববিদ্যালয়টির গবেষণা বা শিক্ষা কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে। সজল দাস জানাচ্ছেন বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়, এ এক ইতিহাসের নাম। ব্রিটিশ, পাকিস্তান কিংবা বর্তমান বাংলাদেশ, ঐতিহাসিক সব প্রেক্ষাপটের সাক্ষী প্রতিষ্ঠানটি। 1921 সালের 1 জুলাই প্রতিষ্ঠার পর থেকে শিক্ষা, সংস্কৃতি, অধিকার রক্ষা আন্দোলন, মুক্তির সংগ্রাম সহ ঐতিহাসিক নানা প্রেক্ষাপটের প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়। পর্যবেক্ষকদের মতে বাংলাদেশের একটি স্বতন্ত্র রাষ্ট্রীয় সত্তা পরিচিতি অর্জনের পেছনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অগ্রগণ্য। বাংলাদেশের শ্রেষ্ঠ যত অর্জন আছে তার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পৃক্তি আছে। আমাদের ছাত্রছাত্রীদের শুধু স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি দিয়ে বের করলে চলবে না, তাদের মাঝে পূর্ণ মনুষ্যত্ব বিকাশের সুযোগ করে দিতে হবে। অসাম্প্রদায়িক চিন্তা, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে মিলেমিশে আমরা বসবাস করব, সেই বিষয়টা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই চিন্তার স্ফুরণটা ঘটিয়েছে এই অঞ্চলের মানুষের মধ্যে। তবে শিক্ষা ও গবেষণায় অপ্রতুল বরাদ্দ, অপরাজনীতি সহ নানা কারণে আজ অনেকটাই পিছিয়েছে বিশ্ববিদ্যালয়টি, এমন মত শিক্ষাবিদদের। গবেষণার অংশ হলো 1.29 গবেষণার বরাদ্দ। এত ক্ষুদ্র বরাদ্দ দিয়ে কখনো এই বিশ্ববিদ্যালয়ের গবেষণা এবং তার ফল আশা করা যায় না। 21শ শতাব্দীতে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হওয়া উচিত আধুনিক প্রযুক্তি নির্ভর এবং গুণগত শিক্ষা, গুণগত গবেষণা এগুলো পরিচালনা করবার যে প্রয়াস সেটি হাতে নেওয়া উচিত। অনলাইনে দুনিয়ার বা বিভিন্ন পত্র পত্রিকা, বই, পুস্তক, গবেষণার পত্র
ইত্যাদি পাওয়া যায়। অতএব আমাদেরকে পরিশ্রম করে শিক্ষক হিসাবে আমাদেরকে সমৃদ্ধ করতে হবে, নতুবা আমাদের ভান্ডার থেকে ছাত্রছাত্রীদেরকে বিতরণ করার খুব বেশি একটা কিছু থাকবে না। লেখাপড়া ও গবেষণায় আরও জোর দেওয়ার পরামর্শ শিক্ষাবিদদের, যা বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশকে আরও শক্তিশালী অবস্থানে পৌঁছতে বড় সহায়ক হবে বলেও মত তাদের। সজল দাস, নিউজ 24, ঢাকা। রাজস্ব আহরণে রেকর্ড গড়ল চট্টগ্রাম কাস্টমস হাউস। 2020-21 অর্থ বছরে রেকর্ড 51,565 কোটি টাকা রাজস্ব আহরণ করেছে তারা। প্রবৃদ্ধি 23.20%। এই প্রবৃদ্ধি এক যুগের মধ্যে সর্বোচ্চ এবং গেল 25 বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। কর্মকর্তারা বলছেন, রাজস্ব ফাঁকের বিরুদ্ধে কাস্টমসের সাঁড়াশি অভিযানের কারণেই এই অর্জন। আর বন্দর ভিত্তিক শুল্ক মূল্যায়নে সমতা আনা সহ অটোমেশন ত্রুটি মুক্ত হলে রাজস্ব আরও বাড়বে বলছেন বন্দর ব্যবহারকারীরা। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়ার তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। দেশের সবচেয়ে বড় শুল্ক স্টেশন চট্টগ্রাম কাস্টমস হাউস। একদিকে করোনা মহামারীর চ্যালেঞ্জ, অন্যদিকে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন। এই দুটি বিষয় একসাথে সমন্বয় করেছে কাস্টমস হাউস চট্টগ্রাম। জ্বালানি তেল, গাড়ি আমদানি ও ইলেকট্রনিক্স, এই তিন খাত থেকেই মূলত সবচেয়ে বেশি রাজস্ব আসে। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল 64,303 কোটি টাকা। 2020-21 অর্থ বছরে রেকর্ড 51,565 কোটি টাকা রাজস্ব আহরণ করেছে তারা, যা বিগত বছরের আহরণের তুলনায় 9,711 কোটি টাকা বেশি। প্রবৃদ্ধি 23.20%। 2019-20 অর্থ বছরে ছিল যা 41,854 কোটি টাকা। 51,565 কোটি টাকা, যেটা বিগত অর্থ বছরের তুলনায় প্রায় 23.20% বেশি। রাজস্ব ফাঁকির প্রবণতা কমাতে কাস্টমস শুল্ক কর্মকর্তাদের সাঁড়াশি অভিযানের সুফল বলছেন কাস্টমসের এই কর্মকর্তা। 400 কোটির উপরে আমাদের জরিমানা বাবদে আদায় হয়েছে। প্রবণতা কমছে আমি বলবো না, তবে আমরা সেখানে ইন্টারাপশনটা বাড়িয়েছি। এদিকে বন্দর ভিত্তিক শুল্ক মূল্যায়নে সমতা আনা সহ অটোমেশন ত্রুটি মুক্ত হলে আরও বাড়বে রাজস্ব বলছেন বন্দর ব্যবহারকারীরা। শুল্ক আদায়ের যে শুল্ক মূল্য নির্ধারণ, সেটার যদি সমতা আনা হতো, তাইলেও আমরা 6 থেকে 10,000 কোটি টাকারও রাজস্ব বাড়ত বলে আমরা মনে করি। ত্রুটি মুক্ত 1 মিনিটের জন্য বন্ধ না হওয়া একটা অটোমেশন প্রক্রিয়া নিশ্চিত করা। এই বাস্তবতায় ব্যবসায়ীরা এগিয়ে আসলে রাজস্ব আদায়ের ধরন আরও পাল্টে যাবে বললেন কাস্টমস কমিশনার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাত 10টা সংবাদের সময় হলো আরেকটি বিরতি, সাথে থাকুন। আর একবার স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে। এবারে জানাবো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। লকডাউনের প্রথম দিনে অনেকটাই ক্রেতা শূন্য ছিল রাজধানীর বাজারগুলো। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা থাকলেও জনসাধারণের চলাচল নিয়ন্ত্রিত থাকায় সারাদিনই অলস সময় পার করেছেন বিক্রেতারা। তারা বলছেন, ক্রেতার এমন সংকট চলতে থাকলে নষ্ট হবে কাঁচা সবজি সহ অন্য মৌসুমি ফল। আন্তর্জাতিক প্রসঙ্গ। কানাডার পশ্চিমাঞ্চলের তীব্র দাবদাহে প্রতিদিনই আগের রেকর্ড ভাঙছে তাপমাত্রা। সেখানে ঘর থেকে বের হওয়াই কঠিন হয়ে উঠেছে। ব্রিটিশ কলম্বিয়া পুলিশ জানিয়েছে, গত 5 দিনে কমপক্ষে 500 জনের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই প্রবীণ। সবশেষ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 50 ডিগ্রি সেলসিয়াস। বর্ণিল আয়োজনে পালিত হলো চীনের কমিউনিস্ট পার্টির 100 বর্ষপূর্তি। বেজিংয়ের তিয়ান আনমেন স্কোয়ারে 100 বর্ষপূর্তির ওই অনুষ্ঠানে 70,000-এর বেশি মানুষ সমবেত হন। সেনাবাহিনীর জেট বিমান মহড়া, গোলাবর্ষণ, স্যালুট আর দেশাত্মবোধক সঙ্গীতে
কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে তিয়াননাম স্কয়ার। কমিউনিস্ট পার্টির শতবর্ষপূর্তি নিয়ে বিস্তারিত মাসুদ রানার ডেস্ক রিপোর্টে। শতবর্ষ পূর্ণ করেছে চীনের কমিউনিস্ট পার্টি সিসিপি। বৃহস্পতিবার সকালে রাজধানী বেইজিং এর ঐতিহাসিক তিয়ানআনমেন চত্বরে সেনাবাহিনীর জেট বিমান মহড়া দেয়। কামান থেকে গোলাবর্ষণ শুরু করে, সেলুট জানানো হয়, এছাড়া সঙ্গীত পরিবেশন করা হয়। শতবর্ষপূর্তি অনুষ্ঠান শুরুর আগে শিক্ষার্থীরা চীনের পতাকা তুলে ধরেন। চীনের অর্জন নিয়ে 100 জন র্যাপারের একটি গানও প্রকাশ করা হয়েছে। কমিউনিস্ট দলের প্রতিষ্ঠাতা মাও সেতুং এর পর সবচেয়ে জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ নেতা হিসেবে বিবেচনা করা হয় দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংকে। বিশেষ এই দিনটি উপলক্ষে তিয়ানআনমেনে ভাষণ দিয়েছেন তিনি। তার বক্তব্য শুনতে চত্বরটিতে জড়ো হয়েছিল প্রায় 70,000 মানুষ। প্রায় 100 বছর আগে চীনের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল। দীর্ঘ এক যুদ্ধের পর 1949 সালে তারা চীনের ক্ষমতায় আসে। তারপর থেকে 72 বছর ধরে দলটি চীন শাসন করে আসছে। 2020 সালে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টিতে 24,30,000 নতুন সদস্য যুক্ত হন। এখন দলটির সদস্য সংখ্যা 9,51,00,000-এর বেশি। মাসুদ রানা, নিউজ 24। দর্শক সংবাদে আরেকটি বিরতি নিচ্ছে, সঙ্গে থাকুন। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 আর 10টার সংবাদ। জানাবো খেলার খবর। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টকে সামনে রেখে আজ প্রথম দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। হাড়েরেতে স্থানীয় সময় দুপুর 1:30টায় মাঠে নামে মমিনুলরা। অনুশীলন চলে টানা 4 ঘন্টা। সফর দলের প্রত্যেকেই এদিন নিজেদের ঝালিয়ে নেন। সেশনে ছিলেন গোটা কোচিং ইউনিট এবং টিম ম্যানেজমেন্ট। এবার জাতীয় দলের সাথে আছেন নির্বাচক আব্দুর রাজ্জাক। জিম্বাবুয়ের কন্ডিশনকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন অভিজ্ঞ এই স্পিনার। এদিকে একমাত্র টেস্টের জন্য শন উইলিয়ামসকে অধিনায়ক করে 20 সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষে এবার ESPN ক্রিক ইনফো নিজেদের মাসিক আয়োজন দ্য ব্রিফিংয়ে ব্যাড বিহেভিয়ার কিং বা বাজে আচরণের রাজা হিসেবে সাকিবের নাম উল্লেখ করেছে। একই প্রতিবেদনে বাজে আচরণ করা ভাই হিসেবে শ্রীলঙ্কার 3 ক্রিকেটার কুশল মেন্ডিস, নিরোশন ডিকভেলা ও নিরোশন গুণাথিলাকার নাম উল্লেখ করেছে তারা। কেননা জাতীয় দলের গুরুত্বপূর্ণ দায়িত্বের মাঝে জৈব সুরক্ষা বলয় ভঙ্গের মতো গর্হিত কাজ করেছেন এই 3 জন। সকল গুঞ্জন সত্য করে অবশেষে ফ্রি এজেন্ট হয়ে গেলেন লিওনেল মেসি। পূর্বের চুক্তি অনুযায়ী গেল মধ্যরাত থেকে আর কাতালোনিয়া ক্লাবটির সদস্য নন মেসি। 2001 সালে 13 বছর বয়সে বার্সেলোনার সঙ্গে পথ চলা শুরু হয়েছিল মেসির। এ সময় ক্লাবটির হয়ে 778 ম্যাচে 672 গোল করেছিলেন তিনি। ক্লাবের সঙ্গে নতুন চুক্তি না করলেও মেসির বার্সা থেকে যাবার বিষয়ে আশাবাদী সভাপতি হুয়ান লাপোর্তা। এদিকে মেসির সঙ্গে নতুন চুক্তি না হয় বেশ বিপাকেই আছে বার্সা। নিয়ম অনুযায়ী মেসির সঙ্গে নতুন চুক্তির আগ পর্যন্ত ক্লাবটির জার্সিতে মেসির ছবি বা 2021-22 মৌসুম সংশ্লিষ্ট কোনো বিষয়ই তার ছবি ব্যবহার করতে পারবে না। নিউজ 24 আর 10টার সংবাদ এখনই পর্যন্তই। আর সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv-তে।